গল্প দুজনাতেই। লেখনীতে অলোকানন্দ মৈত্রী। পর্ব 12। তখন রাত্রি 12টা। সাক্ষ্য তখনও ব্যালকনিতেই বসা। মোবাইলটা হাতে নিয়ে মেসেজ করলো শান্তভাবেই। দীতিকা তাসনিম। অন্যের দিকে তাকানোর মতো ভুল ভুলেও করবেন না। মুগ্ধ হওয়া তো দূরের কথা, আপনি যার প্রতি মুগ্ধ হবেন শুধু নয়তো খারাপ হবে। দিতি তখন মহা ঘুমে। মেসেজটা এলো ঠিক, তবে দেখা হলো না। দেখতে পেল রাত 3টায়। যখন ঘুম ভাঙল তখনই। মেসেজটা দেখেই বোধহয় প্রথমবার কপাল কুঁচকায়। নিজেও লিখল, অথচ আমি তো ঈশানের প্রতি খুব করে মুগ্ধ হয়ে আছি, নেশে বুঁদ হয়ে যাওয়ার মতো। একসেপ্টও করে নিয়েছি, বুঝলেন? এতে খারাপ হলেও কিছু করার নেই যে। প্রেম কি এত বিদ্রোহ মানে বলুন তো? সাক্ষ্য এই মেসেজটা পেল 7 সকালে। প্রতিদিন ভোরে উঠে মর্নিং ওয়াক করলেও আজ বের হলো না সে। মোবাইলটা হাতে নিয়ে কল দিল সর্বপ্রথম দিতিকেই। ওপাশের দিতি তখনও ঘুমে। বৃষ্টিময় ঠান্ডা আবহাওয়ায় ঘুম এখন সঙ্গী তার। দিতি দ্বিতীয়বারের সময় চোখ কষলে নিয়ে উঠল। ফোনটা হাতে নিয়ে ফোন স্ক্রিনে চাইল, ঘুমো ঘুমো চোখেই। অতঃপর কল রিসিভও করলো। বলল, 7 সকালে কল দেওয়ার মানে কি স্যার? আপনার আর নিধির বিয়ে ইনভাইটেশন দিবেন? আশ্চর্য। সাক্ষ্য শান্ত শীতল স্বরে বলল, লাস্ট মেসেজটা সজ্ঞানেই করেছেন ম্যাম। দিতি হঠাৎই মনে পড়ল না। তারপর মনে পড়ল কি মেসেজ দিয়েছে সে। বলল, অফকোর্স। ওকে ফাইন। তার মানে চাইছেন বিদ্রোহ হোক? সামাল দিতে পারবেন এই বিদ্রোহ? দিতি ওভাবেই বালিশে মুখ গুজে দিয়ে উত্তর করল, প্রেম কোনো বিদ্রোহ মানে না। করতে পারেন আপনি। খুব কনফিডেন্ট। থাকবে না কেন? সাক্ষ্য শুনল, অতঃপর ঠোঁট বাঁকিয়ে হুট করে হেসে উত্তর করল, ওকে ফাইন, তৈরি থাকুন। এইটুকু বললেই সাক্ষ্য ফোন রাখল। চোখ মুখ গম্ভীর ছেলেটার। আশ্চর্যজনকভাবে সে ঈশানকে সহ্য করতে পারছে না মনে হলো অদ্ভুত রকমের ঈর্ষা ফিল হচ্ছে। অথচ এর আগে সাক্ষ্য কখনো কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলের প্রতি ঈর্ষা অনুভব করেনি, বরং বারবারই জেনে এসেছে দিতি মেয়েটা সে ব্যতিক্রম। আর কিছুই ভাবতে পারে না মানে পারেই না। সাক্ষ্য দিতিকে খুব ভালোভাবেই চেনে। এমনকি এখনো সে নিশ্চিত যে দিতি এমনটা করবেন না। তবুও বিনা কারণেই তার ঈশানকে সহ্য হচ্ছে না। সে কেন পছন্দ করবে তার বউকে? কোন সাহসে? দিতি মেয়েটা চঞ্চল হলেও প্রায়শ সে শাড়ি পরে, এদিক সেদিক ঘুরে বন্ধু বান্ধবদের নিয়ে। এমনকি সময়ে দিতি আর শাড়ি পরে থাকা দিতিকে দেখতে আসলেই সুন্দর লাগে, যেন সিগ্ধ রমণী। দিতি আজও শাড়ি পরে বেরিয়েছে। সাক্ষ্যর সাথে কথা হওয়ার একটু পরই বেরিয়েছিল। পরনে সুতির একটা শাড়ি। শাড়িটা কালো আর সবুজ এর মিশ্রণে। শুধু দিতিই নয়, খেয়াও পরেছে কালো রঙের একটা শাড়ি। সাথে কথা, আর ওর আদুরে বিড়ালটাও আছে। মেডিকেলে পড়ার পর থেকে কথা দিতির থেকে আলাদা হয়ে গেছে। দিতি প্রায়শ জোরাজুরি করে তাকে তাদের আড্ডায় আনে, শহর ঘুরে গল্প করে। আজও তাই হলো। তবে দিতি এত করে বলেও কথাকে শাড়ি পরাতে পারেনি, কারণ তার ধারণা সে মোটা হয়ে শাড়ি পরলে আরো মোটা লাগবে। তাই তো মিল রেখে কুর্তি পরেছে, মাথায় দিয়েছে ঘোমটা। মিহি অবশ্য আসতে পারেনি পারিবারিক অনুষ্ঠান থাকাতে। তবু এই 3জন কি সুন্দর টই টই করে শহর ঘুরল, টং দোকানে চা খেলো, মাঠে দাঁড়িয়ে ফুচকা বেলপুরিও খেলো। অবশেষে কথাই সর্বপ্রথম বলল, আরো হাঁটবি দিতি? দিতি জানালো, সন্ধ্যা অবধি হাঁটবো। তুই হাঁটতে না পারলে কোলে করে নিয়ে যাব না হয়। খেয়া হেসে ফেলল। এখানে খেয়া কথা দুজনেই চুপচাপ শান্ত স্বভাবের। শুধু বকবক করার মতো আছে দিতিটাই। মিহু হলে অবশ্য আরো ভালো জমতো। দিতি আরো কয়েক পা বাড়িয়ে কথার আদুরে বিড়ালটাকে কোলে তুলতেই অদূরে চোখ পড়ল কিয়ান আর ঈশানকেও। ওদের দেখেই এগিয়ে এলো। অবশেষে এসে
কিয়ান দাঁত কেলিয়ে শুধালো, কিরে তোরা এখানে কোন ছেলের পিছু পিছু চলে এলি? দিতি উত্তর করল, তোর পিছু পিছু। সে তো আসবেই, কিন্তু চার চোখ কি যেন নাম ভুলে গেলাম তো। কথা মিনমিন করে চাইল। দিতির সাথে একজনই ওর বের হতে মন চায় না। কোথা থেকে কোন ছেলে চলে আসে। এর আগেও দুবার দেখেছে সে এই ছেলেটাকে। দিতির বন্ধু এটা জানে। কথা অস্বস্তি নিয়ে বলল, কথা। কেন ভুরু নাচিয়ে মজা করে জানালো, বলেন, কি কথা বলবেন? দিতি মুহূর্তে পিঠে কিল বসালো, জানালো, ওর নাম কথা ছাগল। ও আচ্ছা, মিস কথা, আপনার বিড়ালটা তো দারুণ, একদম আপনার মতোই। এইটুকু বলেই কিয়ান হাসল। কথা সৌজন্যতার মূল্য বলল, ধন্যবাদ। কিয়ান ভেবেছিল আরেকটু ফ্লার্ট করবে, কিন্তু বিড়ালটাকে কথার কোল থেকে নিতে চাওয়ার চেষ্টা করতে আছড়ে দিল হাতে। কিয়া মুহূর্তে হাত ছড়ালো, বলল, বাব্বা, আপনার বিড়াল তো দারুণের পাশাপাশি ডাকাতো। আপনার মতোই। কথার মুখটা ফ্যাকাশে। কিয়ানের দিকে একবার চেয়ে সরি বলতে নিবে, ঠিক তখনই দিতি বলে উঠল, পরশু ভার্সিটির অনুষ্ঠান আসিসনি কেন? তোর না নিধির সাথে গান করার কথা ছিল? নাকি পলিটিক্সে সময় দিতে গেছিলি? কিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কথা সত্য। পলিটিক্স আর মেয়ে ব্যতীত লাইফে আছেটা কি? তাছাড়া সাক্ষ্য ছাড় করে নিল না, গান আর কি? আমারে তো লাগলোই না। দিতি মনে পড়ল আবারও সে ঘটনা। তারপর বলল, তুই করলে লোকজন তোকে আর দিতিকে পারফেক্ট কাপল বলতো। এখন তোর জায়গাটা ওই না কুচু লোক নিয়ে নিয়েছে রে। তোর আর কাপল গড়া হলো না, তাই নাকি? আমার তো আসলেই মনে হয় এরা কাপল। কাজেই অন্যের বেডি নিয়ে টানাটানি করার অভ্যাস নয়। এই পর্যায়ে দিতির আরো মন খারাপ হলো বোধহয়। মুখ ভেঙালো কেবল। আসলেই কি নিধির সাথে স্বাক্ষর কিছু আছে? না হলে সবাই এমন মাথা তুলে কেন এই জুটিকে? কারণ কি? দিতির তো অসহ্য লাগে। দিতি খেয়ে এবং কথার বিড়াল মিষ্টু তিনজনের বহু ছবি তোলা হলো কিয়ানের ক্যামেরায়। শুধু ছবি তুলল না, কথাই। পাশে চুপচাপ বসেছিল। যদিও কিয়ান কথা বলেছিল তার সাথে। কথা টুকটাক উত্তর দিয়েছে কেবল। ভালো লাগছে না বলে এই পর্যায়ে সাক্ষ্যেরও কল করে বলছে এসে নিয়ে যেতে। সাক্ষ্য এলো প্রায় মিনিট 15 পর। গাড়িতে সাথে সাম্য আছে অবশ্য। দুজনেই যাচ্ছিল অন্য জায়গায়। মাঝপথে কথার জন্য এখানে আসতে হচ্ছে বলে সাম্য অবশ্য নারাজি কিছুটা। সাক্ষ্য রাস্তার ওপর পাশে গাড়ি পার্কিং করতেই চোখে পড়ল দিতি, খেয়াল সাথে সাথে ঈশানকেও। কি আশ্চর্য, এই ছেলেটা এখানেও, তাও দিতির সাথে। দিতির ছবি তুলছে। এটা ক্যামেরা কিনে কি ভেবেছে রমণীদের মন কিনে নিবে ছবি তোলার অজুহাতে? সাক্ষ্য দ্রুত গাড়ি পার্ক করে নামলো। কথাকে কল দিয়ে বলল, তোর সাথে আর কে কে আছে? কথা এপাশ ওপাশ চাইলো, বলল, দিতি আছে, নিয়ে আয় ওই আহাম্মককেও। আম্মু বলেছে ওনাকে বাসায় নিয়ে যেতে। অথচ সাক্ষ্যের আম্মু বলেনি। কাল বলেছিল অবশ্যই। কথাও তাকে সায় দিল। দিতিকে বলে কয়ে তাড়াহুড়ো করে নিয়ে এলো সঙ্গে করে। সাম্য অবশ্য দূর থেকে দেখছিল এসব। কিয়ান যে আসার সময় কথাকেই বাদ দিল। একটু আগে অবধি একসাথে বসা ছিল সবটাই। সাম্য মোবাইলে তুলে নিল একটা ছবিও। অতঃপর মনে মনে পেয়ে গেল যেন বিশাল এক সুযোগ। আজই সে আম্মুকে বলবে তার মেয়ে কেমন, কি করে বেড়ায়। সব সময় ভালো ভালো বলা কথায় কপালেও কিছু জুটুক। সাম্যর খুশি আর কে রাখে। দিতি এলো কথার সাথে, তবে সাক্ষ্যকে দেখে নারাজ হলো। মুখ চোখ কুঁচকে নিয়ে উঠে বসলো ও গাড়িতে। সাক্ষ্য বাসার সামনে আসার পর সাম্য আর কথায় নামলো প্রথমে, তারপর নামলো দ্বিতীয়, পিছু পিছুও গেল।
সাক্ষ্যকে দেখা গেল না অবশ্য। দিতি ততক্ষণে পা বাড়িয়ে উপরে গেল। সাজিয়া আফরোজকে দেখেই সালাম দিতেই উনিও বললেন, তোর কথা তো আজই বলেছিলাম দিতি, তোর আম্মুর সাথেও দরকারি কথা বলার ছিল বুঝলি, ভালোই হয়েছে তুই এসেছিস। ধীতি বুড়ো কুচকায়, জানায়, মানে তুমি জানতে না আসছি যে? কি করে জানবো, জানিয়েছিস নাকি? এইটুকু বলা শেষ করতেই সিঁড়ি বেয়ে এসে সদর দরজা দিয়ে এসে বরংবার স্বাক্ষর পা রাখলো বাসায়। দ্রুত বলল, আম্মু আমার জন্য চা করো তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু যার তার সাথে বকবক করো না। যার তার? দিতি মুখ কুঁচকে চাইল। সাক্ষ্য ততক্ষণে পা এগিয়ে রুমে গিয়েছে। পেছন থেকে সাজিয়া আফরোজ আবারও বললেন, কিরে চা কিন্তু তুই তো খাস কেমন? সাক্ষ্য ফিরে চাইল। দূর, কি বলছে ও? বলল, ওই আর কি। তারপর গম্ভীর মুখ চোখ করে চলে গেল নিজের ঘরে। দিতি ফিরে চাইল। সাজিয়া আফরোজের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে গল্পগুজব করল। মাঝে উনি জিজ্ঞেস করলেন, তোর তো এখন ব্যস্ততা নেই তাই না আম্মু? কয়েক মাস তো মোটামুটি কম ব্যস্ততা আছে তাই না? দিতি উত্তর করল, যাক বাঁচলাম, তাহলে ভাবতে আর অসুবিধা নেই। কি নিয়ে গো? জানবি জানাবো আমি। এইটুকু বলে হাসলেন উনি। ছেলে আজ সকালেও চোখ মুখ গম্ভীর রেখে বলেছেন দিতিকে নিয়ে। তার বড় ছেলের এহেন গম্ভীর কথা তো আর ফেলা যায় না। বান্ধবীর মেয়েকে তো ঘরে তোলা উচিত, সাথে এই দুজনেই একটা বোঝাবুঝি হলেও ভালো। তাই তো কফিটা তৈরি করে দিতিকে হাতে দিয়ে বলল, সাক্ষ্যকে দিয়ে আসবি একটু, আমার হাতে কাজ আছে, একটু পরেই যাব। আমি? দিতি হা না করে নিল। অতঃপর পা বাড়ালো। সাক্ষ্যের রুমের দরজার সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়ালো। তারপর ঢুকলো রুমে। সাক্ষ্যর দিকে বাড়িয়ে দিল। অতঃপর বলল, বাব্বা, রুম এত গোছালো? কে শিখালো এই রুম গোছালো স্যার? রিধি? সাক্ষ্য তারপর ভুরু বাঁকিয়েছেন, উত্তর করল না। এতটা সময় শুধু চাপা গম্ভীর থেকে রাগ দমিয়ে রেখেছিল, যা এখন প্রকাশের সুযোগ পেল। সাক্ষ্য ঠিক এক পা করে দিতির দিকে এগোলো। মুখটা গম্ভীর, টানটান, যেন শীতল এক রাগ স্পষ্টই ফুটে উঠেছে চোখে মুখে। দিতি যখন ভুরু কুঁচকে তাকিয়ে থেকে সাক্ষ্যকে বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই সাক্ষ্য একদম দিতির সামনে এসে দাঁড়ালো। এক হাত দিতির পেছনে দেয়ালে রেখে অন্য হাতে দিতির কপালের উপর পড়া চুলগুলো সরিয়ে কানে গুঁজে দিতেই হিমশীতল গলায় বলল, আজকাল একটু বেশি উঠছেন না ম্যাডাম? দিতি চাইল, ফের আবারও বলা হলো, ছবি তুলছেন, হাসছেন, মুগ্ধ হচ্ছেন, একসেপ্ট করছেন, নো প্রবলেম, কিন্তু একবার সাক্ষ্য এহসানের মাথা বেঠিক হলে আপনাকে এক বিন্দুও ছাড় দিবেন না, মাইন্ডেড। এভাবে মন মতো উড়ার শখও গুছিয়ে দিবে, তখন কেবল সাক্ষ্যের মন আকাশেই উড়বেন। দিতি এবার বলল, ডানাই নাই, আবার উড়বো আমি? সাক্ষ্য ফের কপালের পাশে চুলগুলোতে আঙুল বুলালো, বলল, তো বলুন, ছবি তোলার মানুষের অভাব আপনার? ফটোগ্রাফার লাগবে? আজকাল পেমেন্ট করলে অনেক ফিমেলস ফটোগ্রাফও পাওয়া যায়। দিতি ওভাবেই থেকেই বলল, ঈশানের মতো ফটোগ্রাফি পাবে নাকি সব? ঈশানের মতো ফটোগ্রাফি পারবে নাকি সবাই? আশ্চর্য। সাক্ষ্য আরেকটু এগোলো। দিতি অনেক কাছে চলে আসতেই এবার দিতি উসখুস করল, কি আশ্চর্য? আশ্চর্য? এমন এগোচ্ছেন কেন? দিতি নড়বড়ে হতেই সাক্ষ্য বলল, তাই নাকি? কত ভালো পারে, করে তো শুধু মেয়েদের ফটোগ্রাফি। দিতি নড়বড়ে হলেও উপরে বলল, তো দাঁত কেলিয়ে হাসুন তো দেখি আমার সামনে, যতটা ওখানে হেসে সরে এভাবেই ছবি তুলব। ভালো ফটোগ্রাফি হয় কিনা দেখা যাক। দিতি ফোঁস করে শ্বাস ফেলল। সাক্ষ্য ফের আবারও চাপা ধমক বলল, হাসুন। দিতি ওভাবেই চাইল।
সাক্ষ্য যে কতটা শীতল রাগ নিয়েই বলল তা স্পষ্ট বোঝা গেল। সাক্ষ্য ততক্ষণে ফোনটা এগিয়ে ধরল। দিতি ওভাবে একটা ছবি তুলে দেখিয়ে বলল, জড়সড় মিসেস লুক সাক্ষ্য এহসান, ক্যামেরায় আপনার ছবি যতটা সুন্দর আসে কারোর ক্যামেরাতে অতটা সুন্দর আসে না, বুঝলেন? দিতি চাইল, হাত বাড়িয়ে ফোনটা নিতেই হাতের স্পষ্ট টাচে চলে এলো এই ছবিটার পাশের ছবিটা। অদ্ভুতভাবে এই ছবিটাও দিতিরই। গতকাল ভার্সিটিতে তোলা ছবি, বোধহয় দূর থেকেই তোলা হয়েছে। দিতি ভুরু কুঁচকে বলতে নিল, এটা এটা কে তুলেছে? সাক্ষ্য চাইল ফোনে। ঠিক মুহূর্তেই মধ্যেই ফোনটা নিয়ে পকেটে গুজিয়ে নিল। এক মুহূর্তে বলল, যেই তুলুক, আপনার ঈশানের থেকে সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এইটুকু বলেই পিছু ঘুরল সাক্ষ্য। দিতি ফ্যাল করে তাকালো, মুহূর্তে মুখ ভ্যাংসালো, বলল, তাকে বলবেন দেখা করতে, ধন্যবাদ জানাবো। দিতি ওখান থেকে এসেই ঘুমিয়েছিল সন্ধ্যা অবধি, কিন্তু ঘুম ভাঙল তখন যখন তার মায়ের বার কয়েক ডাকতে তার মাথা খেয়ে নিল। অবশেষে দিতি যখন ঘুম চোখে মায়ের দিকে তাকালো অনেক ডাকাডাকির পর, ঠিক তখনই তাকে ডাকা হলো। দিতি, এই দিতি, উঠছিস না কেন? দিতি এই ঘুম ভাব নিয়েই উঠে বসল। মায়ের এমন জরুরি তলব দেখে ঘুমের রেশ কাটে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? সাজি কল করেছে। আজাদ ভাইও কল করে বললেন যে। কি বললেন? এইবারে দিতির মা ছোট শ্বাস ফেললেন, বললেন, তোর আর সাক্ষ্যের আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে কিছু ভেবেছিস কিনা জিজ্ঞেস করলেন। সাজিরা চাইছিল আনুষ্ঠানিক বিয়েটা হয়ে যাক। দিতু ঘুমের রেশ তখন সবটুকুই কাটল। চোখ মুখ কুঁচকে বলল, হঠাৎ কি কারণে? হঠাৎ কোনো কারণ নয়, আকর যখন হয়েছে আনুষ্ঠানিক বিয়ে তো হবেই। তোর আর সাক্ষ্যের সম্পর্কটা কেমন ছন্নছাড়া, এগোচ্ছে না। বোধহয় একসাথে থাকলে তবু তোদের একটা টান তৈরি হবে, একমত বলে দেই। দিতি ফ্যাল করে চাইল, একমত বলে দিবে মানে? দিতি চলে যাবে পরিবার ছেড়ে, আম্মুকে ছেড়ে? এইটুকু ভেবেই দ্রুত বলল, না, আকদের সময় তো সাজিয়ে আম্মু ছেলে নিজেই জানিয়েছিলেন যে আমি যতদিন না ভার্সিটি লাইফ শেষ করছি ততদিন আনুষ্ঠানিক বিয়ে হবে না। কিন্তু তুই তো ভালোবাসিস আম্মু, যাকে ভালোবাসিস তার সংসারে যাওয়ার ইচ্ছে নেই? আছে, কিন্তু আমি জোর করে কারোর ঘাড়ে বসে যেতে চাই না আম্মু। তোমার বান্ধবীর ছেলে নিজের যখন চাইবে তখন আনুষ্ঠানিক বিয়ে নিয়ে ভাবা যাবে। সাক্ষ্যকে না জিজ্ঞেস করে কি ওর আমায় বলেছে? নিশ্চয় সাক্ষ্য হ্যাঁ বলেছে। শিওর হচ্ছ কি করে? বিয়ে তো মনে হচ্ছিল মন দিতেই বসেছিল, কিন্তু পরে জানলাম এটা তার জন্য আকস্মিক হওয়ার বিয়ে। এইটুকু বলেই দিতি ফের আবারও ঘুম দিল। দিতির মা না পেরেই সাক্ষ্যদের জানালেন দিতি সময় লাগবে। অপরদিকে সাক্ষ্য এই উত্তরটা শুনেই ইগোতে লাগলো বোধহয়। কল দিল দিতিকে। প্রথমে বলল, সাক্ষ্য এহসানের সাথে সংসার করতে অসম্মতি জানিয়েছেন, কারণ কি? এখন আর ভালো লাগে না তাকে? দিতির কথায় কপাল কুঁচকে বলে, কোনো কালে ভালো লেগেছিল নাকি? আমার তো মনে পড়ছে না আমি এমনটা কখনো বলেছি বলে। সাক্ষ্য চুপ থাকলো, ঠিক এরপরই বলল, লিসেন, এই দুদিন নয়, আমি আপনাকে বহু বছর যাবৎ চিনি। আম্মুর বান্ধবীর কোন এক পিচ্চি মেয়ে আমাকে পছন্দ করে, এটা না বুঝতে পারার মতো বোকা ছিলাম না আমি। দিতি হেসে বলল, ইয়েস, বোকা ছিলেন না, চালাক ছিলেন খুব। তো ভার্সিটির কোন মেয়ে আপনাকে পছন্দ করে তা অবযাপন করেন না, নাকি ভালো লাগে এইসব? গম্ভীর কণ্ঠে উত্তর এলো, ভার্সিটির সব মেয়েদের দিকে চেয়ে থাকি না আমি, যে বুঝবো তার চোখের ভাষা কেমনে। নিধির চোখের ভাষা বুঝেন? বুঝার কথাই তো। আই থিঙ্ক আপনিও নিধিকে পছন্দ করেন, রাইট? সাক্ষ্য দাঁতে দাঁত চাপলো এবারে, বলল, মাথায় কে ঢুকিয়েছে এসব আজেবাজে কথা?
আমার কাছে ভালো কথাই। অন্যের ভালোবাসা দেখলেও সুন্দর লাগে, বুঝলেন? তারপর তারপর আপনাদের ভালোবাসা ভালোই লাগে। সাক্ষ্য ফের দাঁতে দাঁত চাপল, গম্ভীর স্বরে বলল, ওয়েট, আরো ভালো লাগবে, তবে নিধি নয়, অন্য কেউ হবে।